আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে এনটিআরসির পক্ষ থেকে যদি আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হন তাহলে আপনাদের করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই লিখছেন যে স্যার এনটিআরসির মাধ্যমে সুপারিশ পরবর্তী আমাদের যে স্টেপগুলো হবে সেটা কেমন হবে, তো সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে আপনারা আমাকে কমেন্টস করেছেন যে স্যার এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করেছি, তো আবেদন করার পরে প্রাথমিকভাবে যদি আমরা সিলেক্টেড হই তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী করণীয়টা কী হবে, আমাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে যোগাযোগ করতে হবে কিনা। তো আগ বাড়িয়ে কোনো কিছু না করাই ভালো। আমার ব্যক্তিগত যে মতামত, যে আপনার ক্ষেত্রে করণীয় যেটা আমি মনে করি সেটা হলো যে আপনি যখন সুপারিশ পাবেন আপনার কাছে অবশ্যই একটা এসএমএস আসবে যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেটাতে। আর এসএমএস অনেক ক্ষেত্রে আসে না, এসএমএস না আসলেও সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না। এটা আপনি অনলাইনে দেখে নেবেন আপনার রোল নম্বর এবং যে কততম ব্যাচে আপনি আছেন, 16 বা 17তম ব্যাচ নম্বর এবং রোল নম্বর দেওয়ার পরে আপনার কিন্তু যদি সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে যতগুলো প্রতিষ্ঠানে আপনি চুজ করেছেন তার ভিতর থেকে, আর যদি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মেরিট অনুযায়ী চাকরি করতে ইচ্ছুক হন সেখানে ইয়েস অপশন যদি আপনারা চুজ করে থাকেন তাহলে আপনাদের ওগুলো বাদেও অন্য কোনো জায়গায় যদি আপনার হওয়ার সম্ভাবনা থাকে আপনার মেধা অনুযায়ী, তো সেখানে কিন্তু আপনার চাকরি হলে সে ফলাফলটা আপনারা দেখতে পাবেন। তো সুপারিশ পরবর্তী আরেকটা যে সংশয় যেটা থাকে সেটা হলো স্যার আমি তো এই প্রতিষ্ঠানে কোনো চয়েসই দিইনি, তাহলে আমার চাকরি হলো কিভাবে। ওই যে আপনি ইয়েস অপশনটা চালু করে রাখছেন যে আমি আমার মেরিট অনুযায়ী এই 40টা প্রতিষ্ঠানে যদি চাকরি না হয় তাহলে আমার মেধা তালিকা অনুযায়ী এনটিআরসি আমাকে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে দেয় তো সেখানে আমি চাকরি করতে ইচ্ছুক। তো ওই জায়গায় যে ইয়েস অপশনটা আপনারা যারা চালু করছেন তাদের কিন্তু অন্যত্র চাকরি হতে পারে। ওই 40টা প্রতিষ্ঠানে যদি আপনার চাকরি না হয় তাহলে অন্য প্রতিষ্ঠানে আপনাদের চাকরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানে কিন্তু কোনোটাই চুজ করেননি বা আপনি জানেন না, বাট সেখানে আপনার চাকরি হতে পারে। তো সুপারিশ পরবর্তী আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি চাইলে ফোন করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই, আপনি চুপ করে বসে থাকবেন। তারপরে কিছুদিন মধ্যে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিরল ফর্ম পূরণ করার জন্য একটি নির্দেশনা আসবে। তো সেই নির্দেশনা মোতাবেক আপনাকে কি করতে হবে, তখন আপনারা ধারাবাহিকভাবে যে নির্দেশনাগুলো আছে সেটাকে অবশ্যই এডিআরসি এডুকেশনাল আপডেট চ্যানেলটিতে কিন্তু সেটা জানানো হবে। তো আপনারা প্রাথমিক কাজ হবে যে আপনি সুপারিশ পাওয়ার পর ভিরল যে ফর্মটা ওটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। অনেকে ভিরল ফর্ম মনে করে এটা আবার কি, ভিরল ফর্ম যদি পূরণ না করেন তাহলে আপনি যে চাকরিতে জয়েন করবেন না এমনটাই এনটিআরসি ভেবে নেবে এবং আপনার কিন্তু পরবর্তীতে চাকরিটা আর হবে না। সুতরাং আপনি অবশ্যই ভিরলটা ফর্মটা পূরণ করবেন। তারপরে ভিরল ফর্ম পূরণ করা শেষ হয়ে গেলে যাচাই বাছাই অন্তে ওনারা কিন্তু যে চূড়ান্ত রিকমেন্ডেশন সেটা কিন্তু দিবেন। এর মধ্যে দিয়েই পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রমটা কিন্তু বলবৎ থাকবে। তো পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম যখন চলমান থাকবে তো এর মধ্য দিয়েই কিন্তু আপনার চূড়ান্তভাবে যে যোগদান সেটা কিন্তু এর মধ্যে দিয়ে হয়ে যাবে। তো যোগদান এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো প্রথমত আপনি যখন রিকমেন্ডেশন লেটারটা হাতে পাবেন তখন আপনি প্রতিষ্ঠানে গিয়ে আপনার একটি আবেদন যে আমার নামে নিয়োগপত্র ইস্যু করা হয় হোক এই মর্মে একটি আবেদনপত্র দিবেন এবং আপনি যে সুপারিশ পেয়েছেন তার একটি কপি সঙ্গে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনার ওনারা একটা সভা করবেন, সভা করার পরে আপনার নামে একটি নিয়োগপত্র ইস্যু করবে। তো নিয়োগপত্র ইস্যু করার পরে এবং সেখানে একটা ডেট থাকবে যে আপনি এত তারিখের মধ্যে যোগদান করুন। তো আপনি সেই ডেট মোতাবেক একটি যোগদানপত্র লিখে আপনি কিন্তু সেখানে যোগদানটা করবেন। যোগদান পরবর্তী আপনার বেশ কিছু রকমের পেপারস আপনার জোগাড় করা লাগবে। সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব, কতগুলো পেপারস লাগবে সেই পেপারসগুলো নিয়ে রেডি করে আপনি কিন্তু চূড়ান্তভাবে আবেদন করার জন্য অর্থাৎ এমপিওর জন্য আবেদন করার জন্য আপনি কিন্তু প্রস্তুতি গ্রহণ করবেন। তো সেক্ষেত্রে মাদ্রাসার জন্য প্রতি মাসেই কিন্তু আবেদন করার সুযোগ থাকছে।
কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে প্রতি 2 মাস পর পর এই সুযোগটা আসে। তো চেষ্টা করবেন পেপারসগুলো যত সম্ভব নির্ভুলভাবে দেওয়ার। তো এইগুলোই আর কি। এর পরবর্তী একসাথে অনেকগুলো কথা বললে হয়তো বা সবগুলো কথা খেয়াল থাকবে না। তো ধারাবাহিকভাবে এই পর্বগুলো আমি করব এবং সুপারিশ পরবর্তী যতগুলো বিষয় আছে কোনো বিষয়টি অর্থাৎ সুপারিশ পরবর্তী অবশ্যই আপনার সেটে মেসেজ যাক বা না, ওটা কিন্তু বড় ধরনের কোনো ফ্যাক্ট না যে যেতেই হবে, মেসেজটা যেতেই হবে, মেসেজটা বড় কোনো ফ্যাক্ট না। আমি আবার বলছি, তবে আপনি অনলাইনে দেখে নেবেন আপনার রোল নাম্বার অনুযায়ী আমার কোন প্রতিষ্ঠানে চাকরি হয়েছে সে বিষয়টি আপনারা দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হলো যে আপনার যে প্রতিষ্ঠানটিতে চাকরি হলো সেই প্রতিষ্ঠানটির সম্পর্কে কিন্তু সুপারিশ পরবর্তী আপনার কিন্তু খোঁজখবর নিতে হবে যে আপনার পদের প্যাটার্নটি আসলে শূন্য আছে কিনা এই বিষয়টি কিন্তু অবশ্যই দেখতে হবে। তার কারণ অনেক শিক্ষক আছে যে যোগদান করেছেন, যোগদান কোনো কারণে দেখা যাচ্ছে সে কলেজে চলে গেছেন, কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে যে পদে চাকরি করছিলেন যদিও সেটা সে রিজাইন করেছে, ওই পদটি রিজাইন করা পদটি ছেড়ে যখন উনি কলেজে চলে গেল, প্রতিষ্ঠান যদি ওই পদটিকে ব্যাকএন্ড করেই কিন্তু আসলে আপনাকে এনটিআরসির কাছে চাহিদা দিয়েছে, কিন্তু এমপিও কপিতে কিন্তু তার নামটা রয়ে গেছে, সে নামটা কিন্তু সরকারের কাছ থেকে কাটি নাই। আপনারা জানেন যে যখন একজন শিক্ষক রিজাইন করে তখন এই রিজাইন করা পেপারসটা কিন্তু শুধুমাত্র সুপার সাহেবের কাছেই থাকে, এটা কিন্তু সরাসরি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে যায় না। তো এইটা ক্ষেত্রে করণীয়টা কি, যে চূড়ান্তভাবে ওনার যোগদান কার্যকর তো হয়ে গেল, কিন্তু তারপরেও এমপিও কপিতে তার নাম আসতে থাকবে। তো সেক্ষেত্রে করণীয় হলো যে আপনি সুপারিশ পাওয়ার পরে আগে প্রথমে ওই প্রতিষ্ঠানের এমপিও একটা কপি ম্যানেজ করবেন, এনিহাও কপি ম্যানেজ করে দেখবেন আপনি কথার কথা আপনি সহকারী শিক্ষক বাংলাতে সিলেক্ট হয়েছেন, ওই বাংলা পদে কোনো শিক্ষক আছে কিনা। তো যদি থাকে তাহলে জিজ্ঞেস করবেন যে এই পদটি তো শূন্য কিন্তু এমপিও কপিতে নাম আছে, তাহলে উনি আপনাকে যৌক্তিক একটা ব্যাখ্যা দিবেন, ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উনি বলবেন কি কারণে এখন ওনার নাম আছে। তার কারণ ওই পদটা যদি শূন্য পদ হয়ে যায়, অর্থাৎ কোনো শিক্ষক যদি ওই সহকারী শিক্ষক বাংলা পদে যিনি ছিলেন উনি যদি অবসর গ্রহণ করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এমপিও কপির থেকে ওনার নাম চলে যাবে, কিন্তু উনি যদি রিজাইন করে অন্য কোথাও চলে যায় সেক্ষেত্রে ওনার নাম এমপিও কপিতে থাকবে। তো সেক্ষেত্রে আপনি সুপারিশ পাওয়ার পরপরই ওনাদেরকে বলবেন যে এই ব্যক্তির ইন্ডেক্স কর্তনের জন্য আবেদন করতে প্রতিষ্ঠানে। এই ব্যক্তির ইন্ডেক্স কর্তনের জন্য আবেদন যদি না করে তাহলে আপনাকে জয়েন করার পরে আপনি প্রথমেই কিন্তু আপনার কাগজ এমপিওর জন্য পাঠাতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি, আপনি ফোন করে ওনাদেরকে বলবেন যে এই পদটি শূন্য করে দিতে অথবা ইন্ডেক্স কর্তনের জন্য আবেদন করতে। তাহলে ইন্ডেক্স কর্তনের জন্য আবেদন যেহেতু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে 2 মাস পর পর আপনি আবেদন করতে পারবেন, তাহলে কোন কারণে ইন্ডেক্সের আবেদন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে 4 মাস, তো 4 মাস পরে আপনার ওই ইন্ডেক্সটা কর্তন হবে, কেটে যাবে, সরকারি খাতায় ওই ইন্ডেক্সদারির নাম ঠিকানা আর থাকবে না, তখনই কিন্তু আপনি আর আবেদনটা করতে পারবেন, এর আগে কিন্তু আবেদন করতে পারছেন না। সুতরাং সুপারিশ পরবর্তী এই ব্যাপারটি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ওই প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে এমপিও কপিটা নিয়ে দেখবেন আপনি যে পদে সুপারিশ পেয়েছেন ওখানে কোনো ব্যক্তি আছে কিনা, যদি থাকে অবশ্যই ওনার নামটা কর্তন করানোর জন্য প্রধান শিক্ষককে বলতে হবে, বিনয়ের সাথে বলতে হবে, নতুবা আপনি এমপিওর জন্য কাগজপত্র পাঠাতে পারবেন না। প্রথমত আগে ওনার এমপিও কপি থেকে ওনার নাম কর্তন করতে হবে, আপনি যোগদান করতে পারবেন কিন্তু ওনার নাম কর্তনের কাজটা আপনাকেই করা লাগবে, ওখানে যে আবেদন করে নাম কর্তন করায় তারপরে। তো সেক্ষেত্রে আপনি নতুন আবেদন যখন করবেন 2 মাস বা 4 মাস পরে সেটাও যদি আবার রিজেক্ট হয়ে যায় তাহলে 6 মাস 8 মাস লেগে যাবে আপনার বেতন পেতে। সুতরাং আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনারা ধন্যবাদ সকলকে। এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।